আচ্ছা, যেটা পড়াইতেছিলাম আপনার ওইটা শেষ করে ফেলি আজকে। লন মেইনটেন্যান্সের বলছিলাম যে ফার্স্ট টাইম যখন আপনার যেটা করা হয় গ্রাস কাট এপ্রিলের ফার্স্টে, ওটা হলো গ্রাস কাট। এপ্রিল থেকে আপনার অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আমরা এই সময়ের মধ্যে আসলে গ্রাস কাটগুলো করে থাকি। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। ও, মুর্শিদ ভাই আছেন? ও আচ্ছা, বলছিলাম যে এপ্রিলের ফার্স্ট উইকে যে গ্রাস কাটটা করা হয় সেটা হলো গ্রাস কাট, ইনিশিয়াল গ্রাস কাট। আর বাকি সারা বছর অক্টোবরের 30 তারিখ পর্যন্ত যে গ্রাস কাটগুলো করা হয় এটা হলো রিকাট। নভেম্বর থেকে আবার উইন্টার সিজন শুরু, তখন ম্যাক্সিমাম এরিয়াতে গ্রাস কাট অফ হয়ে যায়। কিছু কিছু স্টেট আছে ওখানে গ্রাস কাট থাকে, যেমন ফ্লোরিডা একটা স্টেট আছে। ফ্লোরিডার ওয়েদার বাংলাদেশের ওয়েদারের মতো, সারা বছর বৃষ্টিপাত হয়, সারা বছর গ্রাস কাট হয়। এখন মনে করেন একটা প্রপার্টিতে যদি 5 একর ইয়া থাকে, তাহলে আমরা কতটুকু অংশ গ্রাস কাট করবো? এখানে দুইটা ইনস্ট্রাকশন দেয় ক্লায়েন্ট। বেসিক ইনস্ট্রাকশনটা হলো, মনে করেন 1 একর পর্যন্ত গ্রাস কাট করবো। 1 একর সমান 43,560 স্কোয়ার ফিট, এতটুকু পর্যন্ত গ্রাস কাট করবো। অথবা ক্লায়েন্ট বলে যে পেরিমিটার কাট করো। পেরিমিটার কাট হলো প্রপার্টিটাকে সেন্টার ধরে প্রপার্টির চতুর্পাশে 15,000 স্কোয়ার ফিট পর্যন্ত গ্রাস কাট করাকে পেরিমিটার কাট বলা হয়। আচ্ছা ভাই, পেরিমিটার কার্ডটা কি মানে এর বেশি কি কখনো আসে না নাকি না, অলওয়েজ? আচ্ছা, না, এটাই পেরিমিটার সর্বোচ্চ। কাট মানে হলো 15,000 স্কোয়ার ফিট প্রপার্টিকে সেন্টার ধরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেনটেন এরিয়া কি? মেনটেন এরিয়া হলো গত বছর আপনি যতটুকু এরিয়ায় গ্রাস কাট করছেন, অতটুকু এই বছর এতটুকু এরিয়ায় গ্রাস কাট করলেন। গত মাসে যতটুকু এরিয়ায় গ্রাস কাট করছেন, এই মাসে এতটুকু এরিয়ায় গ্রাস কাট করলেন। এটার মানে হলো মেনটেন এরিয়া। এখন কথা হলো আমরা গ্রাস কাট কত ইঞ্চি পর্যন্ত করব। গ্রাস জি কাট 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হলো ম্যাক্সিমাম ক্লায়েন্টের অ্যালাউবল। একটা এখানে ক্লায়েন্টের সাইজ, অ্যালাউবল বলেন। এখানে লেখা 2 থেকে 4 ইঞ্চি। 2 থেকে 4 না, ইঞ্চি দুই রাখবেন? আচ্ছা আচ্ছা। 2 থেকে 4 ইঞ্চি হলো গ্রাসের হাইটের অ্যালাউবল। এটা একটা আচ্ছা, ক্লায়েন্টের ছিল 2 থেকে 4 ইঞ্চি, কিন্তু এভারেজ ম্যাক্সিমাম ক্লায়েন্টের অ্যালাউবল হলো 2 থেকে বারো। 2 ইঞ্চির উপরে। 2 ইঞ্চির উপরে থেকে অ্যালাউবল জিনিসটা কি, মানে এর এই এরিয়ার মধ্যে হলে আপনি করতে পারবেন গ্রাস কাট। দুই আচ্ছা ইঞ্চির নিচে আচ্ছা, যদি হয় দুই তাহলে করা ইঞ্চির যাবে। নিচে যদি হয় তাহলে এটা লিমিটেড গ্রোথ। লিমিটেড গ্রোথ আচ্ছা মানে হলো ঘাস কাটা যাবে না ওইটা। কারণ আমরা আচ্ছা। যেমন চুলে ট্রিম করি, আমাদের হ্যাঁ। চুলে ট্রিমের একটা একটা সর্বনিম্ন একটা ইয়ে আছে, সর্বোচ্চ একটা ব্লেড আছে। জি জি তো এই গ্রাস কাটের ক্ষেত্রে তো ব্লেড সেম ব্লেড ইউজ করা হয়। সো দুই জি জি। ইঞ্চি নিচে হলে আমরা লিমিটেড গ্রোথ আমরা বলে দিব এখন ঘাস কাটার দরকার নাই। আর 12 ইঞ্চির উপরে হলে, যদি ইনিশিয়াল গ্রাস কাটা হয়, তাহলে আমরা সাধারণত বিট দেই। একটা ক্লায়েন্ট আছে এমসিএস, মর্গেজ কন্ট্রাক্টিং সার্ভিস, একটা বড় ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের অ্যালাউবলটা, এই অ্যালাউবল 12 ইঞ্চির অ্যালাউবলটা হলো 24 ইঞ্চি পর্যন্ত। 24 ইঞ্চির নিচে হলে আমরা করতে পারবো
24 ইঞ্চির উপরে হলে করতে পারবো না। এখন মনে করেন আপনার একটা বলছিলাম মাসে 2টা গ্রাস কাট হয়, আপনি মনে করেন মাসে 2টা গ্রাস কাট করেন নাই, না করে আপনাকে অ্যাসাইন করা কিন্তু কাজটা আপনি লেট করছেন, তাহলে আপনাকে গাছ যদি 100 ইঞ্চিও হয় আপনার গাছ কাটতে আসতে হবে, নো ম্যাটার হোয়াট। আচ্ছা। ওকে। আচ্ছা, আর বলছিলাম 2টা পেরিমিটার কাট। আর ঘাস কাটার সিস্টেম হলো বিফোর ডিউরিং এন্ড আফটার ফটো দিতে হবে, প্রপার্টি অ্যাড্রেসের ফটো দিতে হবে, স্ট্রিট সাইন দিতে হবে। স্ট্রিট সাইন মানে প্রত্যেকটা এরিয়ার একটা স্ট্রিট সাইন থাকে ইউএসএ তে। তারপরে ঘাস কাটার পরে যে ক্লিপিংস গুলো হবে এই ক্লিপিংস গুলো আপনার অ্যাজ এ ডেব্রি হিসেবে আপনার রিমুভ করতে হবে। এই হলো ঘাস কাটার সর্ব জেনারেল ইনস্ট্রাকশন। ডেব্রির জন্য আর আলাদা বিট হবে না, এখানে হচ্ছে আপনার এটা ডেব্রির পার্ট জন্য অফ দ্য জব। না, ঘাস কাটার জন্য ডেব্রি যদি আপনি বিট দেন আলাদা করে বিট দিতে পারবেন, কিন্তু যখন আপনার একটা অ্যালাওয়েবলে কাজ করবেন তখন এটা অ্যালাওয়েবলে করে ফেলতে হবে, কিন্তু আপনি বিট দিলে আলাদা করে বিট দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, তারপর হলো আপনার শ্রাবস এর ক্ষেত্রে শ্রাবস এবং ট্রি প্রপার্টি থেকে 1.5 ফিট দূরত্ব বা 18 ইঞ্চি দূরত্বে থাকতে হবে। যদি প্রপার্টির সাইডে লেগে থাকে তাহলে প্রপার্টির ওয়াল ড্যামেজ করে ফেলতে পারে, সাইডিং ড্যামেজ করে ফেলতে পারে, রুফ ড্যামেজ করে ফেলতে পারে। এই জন্য মাসে একবার আমাদের ট্রি এবং শ্রাবস ট্রিম করতে হবে প্রপার্টির সৌন্দর্যের জন্য। আর জি যদি ট্রি লিনিং থাকে বা ফলেন থাকে তাহলে আমরা ট্রি রিমুভালের বিট দিব আচ্ছা এবং জেনারেটেড ডেব্রির বিট দিব। আচ্ছা। ওই দুইটারই বিট দিব তখন। হ্যাঁ। তারপর ট্রি ট্রি শ্রাবস ট্রির ক্ষেত্রে ট্রি লিনিয়ার ফিটেও বিট দিতে পারবো অথবা ইচ ট্রি হিসেবে বিট দিতে পারবো। মনে করুন প্রপার্টি 5টা ট্রি আছে, 5টা হুম, ট্রি আর বিট দিতে পারবো। ট্রি সাধারণত সাইজ কি হয়, স্মল, মিডিয়াম, লার্জ। লার্জ, এক্সট্রা লার্জ এরকম সাইজ হয়ে থাকে ট্রির। আচ্ছা, আচ্ছা ট্রি ভাই, বিটটা লন যে দিব, মেনটেন করলাম। বিটটা মানে প্রাইজিংটা কিভাবে ইয়ে করবে? এটা কি যে যাবে সে বলবে, নাকি আমরা দের কোনো স্ট্যান্ডার্ড আছে এটা ফাইন্ড আউট করার? এখন প্রাইসটার ক্ষেত্রে একটা জিনিস আছে, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এটা এখন দিলাম, নইলে আপনার সব থিওরিক্যাল ক্লাস শেষ হলে পরে এই প্রাইসিং শিটটা দিব। আচ্ছা আচ্ছা। যেমন ওকে। আপনার একটা বলছিলাম যে মাস্টার সি, দেখেন এই যে এখানে দেখেন রিপেয়ার বেস লেখা আছে, তো জি জি। মাস্টার সি। এখানে আপনার ট্রির বিট দেওয়া আছে, ট্রির প্রাইস কি হবে। দেখেন এখানে আচ্ছা স্মল ট্রি ট্রিমিং হলো 139। তারপরে আরো দেখি ট্রি আর কি বিট আছে। রিমুভ ট্রির বিট, রিমুভ মিডিয়াম ট্রির বিট আছে 446। তারপরে দেখি আরো কি কি বিট আছে এখানে। ট্রিম ট্রি অ্যান্ড রোচিং, এটা একটা মিডিয়াম ট্রির বিট আছে 295। লার্জ ট্রির বিট আছে 400, এক্সট্রা লার্জ ট্রির বিট আছে 500, এরকম প্রাইস আচ্ছা। ভেরি করে ট্রি সাইজের উপরে। Okay. তা আমরা এই এবং ধরনের একটা রেফারেন্স থাকবে যেখান থেকে আমরা আইডিয়া করে দিতে পারবো আর কি, যে এখানে যেটা আছে হ্যাঁ, সেটা। ব্যাপারটা একটু বলুন। এই প্রাইসও ফলো করি। সাধারণত স্মল ট্রি হলে $150 বিট দেই, মিডিয়াম ট্রি হলে 250 থেকে 350, লার্জ ট্রি হলে 450। এমনও ট্রি আছে যে এই ট্রির ট্রিমিংয়ের বিট দেওয়া হয়েছে $1500, মানে বাংলাদেশে প্রায় 2 লাখ টাকার মতো। কারণ এই আচ্ছা। ট্রিগুলো এত বড় থাকে, এই ট্রিতেও মানে ট্রি যে আপনি ট্রিম করবেন আপনার মেশিন লাগবে বা জি। ট্রি কোম্পানি অনেক সময় ড্রোন হুম, দিয়ে কাটে, অনেক সময় হেলিকপ্টার দিয়ে কাটে। দেখা গেছে আচ্ছা। ট্রি রাস্তার পাশে যদি আপনার ইয়ার বিদ্যুতের লাইনে থাকে তাহলে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ট্রি কাটে, এরকম রেকর্ডও দেখছি। আপনি ইউটিউবে দেখতে পারেন যে এই টাইপের ট্রিগুলো হেলিকপ্টার দিয়ে কাটে, হেলিকপ্টারের নিচে ব্লেড লাগাই রাখে, হেলিকপ্টার দিয়ে ঘুরায় আর ব্রাঞ্চেস গুলা কাটা ফেলে। এগুলোতে কস্টিং অনেক বেশি যায়। আচ্ছা, এটা আপনার ওই যে থিওরি ক্লাস শেষ হলে আপনাকে স্লাইডগুলো দেওয়া হবে। আচ্ছা, তাহলে লন মেনটেনেন্স আমরা করলাম, পুল মেনটেনেন্সও করলাম। জি। তারপর হলো জেনিটোরিয়াল সার্ভিস বা মেড সার্ভিস। আমি প্রপার্টি ডেব্রি পার্সোনাল সব সরাই ফেলছি, তো ডেব্রি পার্সোনাল সরালে পরে আমরা জানি যে প্রপার্টি ঝাড়ু মোছা করতে হয়। ফার্স্ট টাইম জি যখন জি। ঝাড়ু মোছা করব ওইটাকে বলা হয় ইনিশিয়াল মেড সার্ভিস বা ইনিশিয়াল সেলস ক্লিন বা জেনিটোরিয়াল সার্ভিস। আর মাসে প্রত্যেক মাসে যখন একবার একবার করে করব তখন এটা হলো মেড রিফ্রেশ বা আরইও সেলস ক্লিন। মনে থাকবে। আচ্ছা। জি জি জি। আর ফেনিমি প্রপার্টির ক্ষেত্রে
আমরা ঝাড়ু মোছাটা এত ভালোভাবে করব না, বা ঝাড়ু মোছার মধ্যে ইংলিশে কি বলে, ভ্যাকুয়াম ক্লিন, ব্রুম সুইপ। জি, সুইপিং, মপিং, মানে মপ মানে হলো মোছামুছি করা, সুইপ মানে হলো একদম পরিষ্কার করা, ধুয়ে মোছা ইয়া করা, আর ভ্যাকুয়াম ক্লিন হলো ওই যে কার্পেটের উপরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে যে আমরা ক্লিন করি, জি, এগুলা করব। এবং টয়লেট এবং ওয়াশরুমে এয়ার ফ্রেশনার ইনস্টল করব। এটা হলো ইনিশিয়াল মেড সার্ভিসের। তারপরে ওয়াশরুম টশরুম ক্লিন করব, জানালার কাচ টাচ পরিষ্কার করব, ফ্লোর পরিষ্কার করব, ক্যাবিনেট টেবিল সব পরিষ্কার করব, মোছামুছি করব। আর ব্রুম সুইপটা হলো এফএইচএ প্রপার্টির ক্ষেত্রে আপনার এটাকে বলা হয় ব্রুম সুইপ। ইনিশিয়াল মেড সার্ভিসে সাধারণত অ্যালাউবল হলো $150, আর ব্রুম সুইফটের অ্যালাউবল হলো $50। আচ্ছা। আচ্ছা, এরপরে ব্রুম সুইপ গেলাম। তারপর হলো মোল্ড। আচ্ছা, মোল্ডটা একটু আপনার ছবিতে দেখেন, মোল্ড মানে হলো ছত্রাক। ওই এর আগের দিন দেখাইছিলেন ভাই যে বেসমেন্টের মোল্ড নিয়ে, ওই হ্যাঁ, দিন বেসমেন্টের মোটামুটি মোল্ড। ভালো ছিলেন, যে কংক্রিট মোল্ডের থাকতে পারে, কাজ মোটামুটি ড্রাইওয়াল থাকতে পারে। হ্যাঁ, এই কংক্রিটের। এই স্লাইডটা আমি দেখছিলাম আপনি যে আগের দিন দিয়ে রাখছিলেন। এখানে একটা জায়গায় হচ্ছে যে কংক্রিট ওয়ালে হচ্ছে ইনস্টল ডিহিউমিডাইজারের যে পার্টটা, ওখানে একটা চেক বক্সে ইয়ে করা আছে, আবার একটা রেড ডটও দেওয়া আছে। এটা কি থাকতে দিলেও হবে, না দিলেও হবে, এটা বোঝানো হয়েছে? হুম। আচ্ছা। আর ড্রাই ওয়ালের বেলায় যেটা হয়েছে, ওখানে ইনস্টল ডিহিউমিডাইজারের কথা বলা হয়েছে, ডাবল চেক বক্স আছে, তার মানে অবশ্যই দিতে হবে। না, ব্যাপারটা কি এটা অল বোঝানো হয়েছে? না, 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 না। আচ্ছা, মোল্ড মোল্ড যদি থাকে মাস্ট ডিহিউমিডিফায়ার ইনস্টলের বিট দিতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, বুঝতে পারছি। জি ভাই। যেমন এখানে ড্রাইওয়াল যদি হয়, তাহলে জি, ব্লিচ দিলাম, কিলস দিলাম, ড্রাইলক জি। দরকার নাই। আচ্ছা, ডিহিউমিডিফায়ার মাস্ট। আচ্ছা, রিমুভ এফেক্টেড এরিয়া, যদি ড্রাইওয়ালে ব্ল্যাক মোল থাকে তাহলে রিমুভ এফেক্টেড এরিয়ার বিট দিতে পারবো। আচ্ছা। আর যদি ড্যামেজ ড্রাইওয়াল হয়, জি, যদি ড্রাইভালটা পচে যায় তাহলে রিমুভ ড্রাইভাল দিতে পারি। আর ড্যামেজ আচ্ছা। হলে তো মাস্ট রিমুভাল দিতে হবে। দিতে হবে। আচ্ছা, ড্রাইভালে আমরা ড্রাইলক করি না, শুধু জি, কংক্রিট ওয়ালে আমরা ড্রাইলক করি। কংক্রিটের ডায়লগ করি। জি, আর উডেন ফ্লোরে সাধারণত আমরা বাই ওয়াশ, বা এটাকে বলা জি। হয় রিফিনিশিং বা ব্লিচ ক্লিন করি। কারণ উডেন ফ্লোর যদি হয়, বলছিলাম না যে উড উড সেটা উড নষ্ট কালারে হয়ে যাবে। আসলে হোয়াইট জি, কালার, হোয়াইট কালার আসলে দেওয়া উচিত না, মানে দেওয়া যায়। জি, সৌন্দর্যটা, কাঠের সৌন্দর্যটা নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যাবে। আর কি। জি, জি। আর বুঝ রিফিনিশিং যে জিনিসটা, এটার মানে হলো আমরা বাংলাদেশে এটাকে বলি বার্নিশ করা। কাঠের উপরে আপনার জি, কাঠের রং যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু বার্নিশ করি। তো এটাকে জি। ইউএসএ তে বা ইউকে তে এটাকে বলা হয় রিফিনিশিং। রিফিনিশিং, আমি রাইট। একটু তো এখানে বলে কি আমরা দেখা। তাহলে রিফিনিশিং এর বিট দিব? কারণ এখানে শুধু হচ্ছে না, ইসেরটা দেখো, রিফিনিশিং এর ফিনিশিং এর। বিট মানে এটা কিন্তু মোল্ডের জন্য না, মোল্ডের জন্য আপনি বাই ওয়াশের বিট দিবেন। আচ্ছা, ইরে ভাই আচ্ছা। কি লিখছি, রিফিনিশিং ফ্লোর, ইমেজ, ভিডিও আছে। এই যে দেখেন রং করতেছে যে, আমরা জি, বাংলাদেশে জি। তো আসলে ওই বিভিন্ন ইয়া দিয়ে একসাথে করি, কিন্তু এখন তো ডিরেক্টলি পাওয়া যায় চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট, তো বাজারে এখন রেগুলার প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আপনার আমরা কাঠের ফার্নিচারের যে জিনিসের উপরে আপনার ইয়া করতে পারি। তাহলে মোল্ড তো আপনি পারেনি। রুফ মেনটেনেন্স, লাস্ট স্লাইড। রুফ মেনটেনেন্স বা ছাদ মেনটেনেন্স, যেমন বাংলাদেশের ছাদগুলো সাধারণত কি হয়, কংক্রিটের ফ্ল্যাট রুফ হয়, জি, ফ্ল্যাট জি। রুফ বা হট মফ রুফ, যেটা মানে সমান্তরাল থাকে। আর বাংলাদেশে আরেকটা ছাদ হয়, হ্যাঁ, অ্যাসফল সিঙ্গেলের ছাদ হয় না, টাইল রুফের ছাদ হয়। টাইল রুফটা আমি একটু দেখাই, রুফের ক্লাস কিন্তু আলাদা হবে, বুঝছেন। টাইল আচ্ছা, রুফ আচ্ছা। ঢাকাতে রুফের এরকম এই টাইপের দেখবেন, গুলশান বাড়িধারাতে এই টাইপের কিছু কিছু রুফ, বা বাস সিলেটের বাড়িতে আছে। মধ্যে 90% বাসা বাড়িগুলো এইগুলো লন্ডনী বাড়ি বলে আর কি। জি, লন্ডন, আপনার মানে ইউকে, ইউনাইটেড স্টেটস এর ম্যাক্সিমাম ইয়াগুলো এই টাইপের রুফ হয়, অথবা অ্যাসফেল সিঙ্গেল রুফ হয়। অ্যাসফেল সিঙ্গেল রুফ এই টাইপের রুফ হয়ে থাকে। জি। তো আচ্ছা,
এরপরে তারপর আপনার এখানে রুফ ডেকিং বা শিডিং। রুফ ডেকিং বা শিডিং হলো প্লাইউড। আমরা যেমন বোর্ডিং এ করছিলাম না? জি সো জি জি। এটা হলো এই প্লাইউড দিয়ে রুফ ডেকিং বা শিডিং। ফ্লাশিং জিনিসটা হলো, এটাও আমি একটু দেখাই দিই আপনাকে। ফ্লাশিং জিনিসটা হলো রুফের প্রত্যেকটা ভ্যালি এবং প্রত্যেকটা জয়েন্টের মধ্যে আপনার অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয়। কেন? কারণ জয়েন্টের মধ্যে আপনার ছিদ্র টিদ্র থাকতে পারে। এই জন্য আপনার সাধারণত এই অ্যালুমিনিয়ামের পাত দিলে তখন আর ইয়া হয় না, পানি আর ভিতরে আচ্ছা। ঢুকে না। আমরা বাংলাদেশেও কিন্তু টিনের, দুইটা টিনের মাঝখানে আমরা কিন্তু অ্যালুমিনিয়ামের পাত দিই। জি জি, যাতে ইয়ে না হয়, আচ্ছা, পানি কানেক্টিভিটি যেন ভালো না হয়। আসে। জি আচ্ছা, এরপরে হলো ফেল্ট পেপার। ফেল পেপার হলো রুফের প্লাইউডের ঠিক উপরেই এই ফেল পেপারটা দেওয়া হয়। এই ফেল পেপার আমরা বাংলাদেশের রাস্তাঘাটে আমরা কার্পেটিং যখন বলি, এই টাইপের জি। জিনিসগুলো ইউজ করা হয়। আরেকটা আচ্ছা। জিনিস এক্সট্রা ইউজ করা হয়, সেটাকে আমরা যেমন বাংলাদেশে ওটাকে বলি আলকাতরা। এটার একটা জি। তার। রুফের ক্ষেত্রে ওইটাকে বলা হয় টার প্যাচ। একটু দেখাই, টার প্যাচ, টার প্যাচ রুফ। এই যে দেখেন, এই রাস্তাঘাটেও এরকম করা হয়। রাস্তাঘাটে আমরা কি করি, বাংলাদেশের রাস্তা যখন আপনার করে বিটুমিন, এই টার, ভিটামিন এগুলো দিয়ে দিয়ে, যাবে। এগুলো দিয়ে আপনার এই যে ইয়া করে, এই এই যে কার্পেটিং বিছাচ্ছে, যেটাকে আমরা বাংলাদেশে কার্পেটিং বলতেছি, এটাই কিন্তু আলটিমেটলি ফেল পেপার। ঠিক আছে, ফেল পেপার আমরা আরো কিছু কাজে ইউজ করি অনেক সময়। আপনার এই যে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে আপনার সাউন্ড প্রুফের জন্য এক ধরনের কার্পেট ইউজ করা হয়, যেটা আমরা আসলে অরিজিনালি ফেল পেপার। তারপর আপনার অনেকে বাসাবাড়ির মধ্যে কার্পেট ইউজ করে। কার্পেট তো সাধারণত আপনার ইয়া হয়, আহ, মানে নোংরা হলে পরে ধুইলে পরে শুকাইতে সমস্যা হয়। তো আবার অনেকে পাপোশ, পাপোশ প্লাস্টিক টাইপের যে পাপোশগুলো ইউজ করে, যেগুলো ওয়াটারপ্রুফ হয়। এগুলো দেখবেন এখন কিন্তু চাইনিজ পাপোশ যেগুলো বের হয়েছে, ওয়াটারপ্রুফ। আমরা আমার বাসার মধ্যেও মনে করেন এই কাপড়ের পাপোশও আছে, আবার প্লাস্টিক টাইপের পাপোশও আছে। আবার আগের দিনে আমরা ইউজ করতাম হলো ওই যে নারিকেলের ওয়াশরুমের ছোবড়া সামনে দিয়ে দেওয়া যে, হয় তো, একটু প্লাস্টিকের হ্যাঁ হলে ভালো হয়, যে পানিটা নিয়ে হয় না, হ্যাঁ হ্যাঁ, ভেজে না। মানে পানি ইয়া হয় না আর কি, জি জি। ওয়াটারপ্রুফ থাকে। আচ্ছা, এখন মেইন ক্লাসে চলে আসি। রুফের ক্লাস একদম আলাদাভাবে হবে, এরপর আমি জাস্ট বলতেছি। রুফের প্রথম যে অংশটা থাকে সেটা হলো ফেল পেপার। তারপরে থাকে রুফ ডেকিং বা শেডিং প্লাইউড দিয়ে। এর ঠিক উপরে থাকে হলো ফেল পেপার। আর এরপরে থাকে ফ্লাশিং। তারপর রুফের আরো কিছু জিনিস আছে, সেটাও আমি আপনাকে গুগলে দেখাই দিই। গাটার ইন দ্য রুফ। গাটারটা হলো আমরা পানিগুলো এই রুফের ছাদে পড়ার পরে পানিগুলো ধীরে ধীরে নিচে পড়ে। এই পড়ার সময় আপনার এক গাটার ইউজ করা হয়। গাটারের মধ্যে পানি পড়ে, পানি একটা সাইড দিয়ে এসে ডাউন স্পাউট হয়ে, একদম ডাউন স্পাউট এক্সটেনশন, গাটার অ্যান্ড ডাউন স্পাউট, একদম মাটিতে এসে পড়ে ডাউন স্পাউট। যে পাইপটা লম্বা হয়ে একদম গ্রাউন্ড পর্যন্ত কাছাকাছি আছে আর হ্যাঁ কি, এই রুফ হ্যাঁ, থেকে। এই যে মনে করেন গাটার, গাটার থেকে মনে করেন ডাউন স্পাউট হয়ে, এই যে এটা হলো ডাউন স্পাউট। আর ডাউন স্পাউট এক্সটেনশনটা একটু দেখাই দেই। এক্সটেনশন হলো একদম মাটি পর্যন্ত, যে একটু এক্সট্রা রাখে, যেন মাটির নিচে ডাইরেক্ট মাটির মধ্যে পড়লে তো মাটি গর্ত হয়ে যাবে, এই জন্য হ্যাঁ। এক্সট্রা ভাবে ইয়া করে আর কি। আচ্ছা, তারপরে হলো ফেসিয়া এবং সফিট। ফেসিয়া অ্যান্ড সফিট রুফ, যেটা আপনার ফেস করে থাকে ওইটার নাম হলো ফেসিয়া। এই যে উপরে যে সাদা অংশটা, এটা হলো ফেসিয়া। আচ্ছা। ঠিক আছে, আর নিচের যে অংশটা থাকে ওটার নাম এটা হলো হচ্ছে। সফিট। সফিট ফেসিয়া আচ্ছা। তিন রকমের হয়, উডেন, অ্যালুমিনিয়াম এবং ভাইনাল। সাধারণত আপনার অ্যালুমিনিয়াম আর উডেনই ইউজ করা হয়। আগের দিনের বিল্ডিংগুলোতে উডেন ইউজ করা হতো, কিন্তু কাঠ সাধারণত 5-10 বছর পরে পচে যায়। যদিও নিচে থাকে, কিন্তু এরপরও বৃষ্টির পানি পড়তে পারে বা একটু ছিটা ছাটা পড়লে কাঠ নষ্ট হুম, হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম এখনকার দিনে আপনার অ্যালুমিনিয়ামই ইউজ করা হয়। হুম। আচ্ছা, সফিট ফেসিয়া দেখালাম। রুফের আরো কিছু ইয়া থাকে, যেমন
রুফ জ্যাক। রুফ জ্যাক হলো আপনার ওয়াশরুমের ঠিক উপরে রুফ জ্যাক আর রুফ ভ্যান্ট থাকে। জ্যাকটা হলো আপনার যেটা গোলাকৃতি, আর ভ্যান্টটা হলো যেটা আয়তাকার বা স্কোয়ার থাকে। যেমন এটা হলো রুফ জ্যাক। আচ্ছা আর রুফ ভ্যান্ট একটু দেখাই। এটা আপনার ওয়াশরুমেও থাকতে পারে, কিচেনেও থাকতে পারে, এই টাইপের। হ্যাঁ, এই টাইপের। তারপরে থাকে রুফের মধ্যে স্কাইলাইট। স্কাইলাইট হলো আপনার সূর্যের আলো রুমের মধ্যে প্রবেশ করার জন্য এটা থাকে। যেমন গাড়ির মধ্যে আপনার থাকে হলো মুন্নি সানরুফ, খান। মুনরুফ এরকম থাকে। হ্যাঁ, তো তারপরে থাকে হলো চিমনি। চিমনিটা হলো ভিতরে ওই যে আপনার চিমনি থাকে, চিমনির মাথাটা থাকে বাইরের দিকে, ইয়ার বজ্রগুলো এবং অতিরিক্ত হাওয়াগুলো উপরে ইয়া করার জন্য। চিমনির ঠিক উপরেই থাকে হলো চিমনি ক্যাপ। চিমনি ক্যাপটা লাগানো থাকে হলো যেন কোনো পশু পাখি বাইরে থেকে ভিতরে ঘরের ঢুকতে ভিতরে না পারবে না। ঢুকতে পারে, এই জন্য চিমনি ক্যাপ থাকে। তারপর রুফ জ্যাক, ব্যান্ড। আচ্ছা, এইচ মেটাল। এইচ মেটাল অন রুফ। এইচ মেটালটা হলো প্রপার্টির রুফের ঠিক চতুর্পাশে পেরিমিটার এরিয়া, মানে চতুর্পাশে মানে যে এরিয়া শেষ হয়ে গেছে ওই এরিয়াগুলোতে আপনার মেটালের অ্যালুমিনিয়ামের ইয়া থাকে, ওইটাকে এইচ মেটাল বলা হয়। আচ্ছা আচ্ছা, তারপর আর কি বলা যাইতে পারে রুফের ক্ষেত্রে? আচ্ছা, মোটামুটি রুফের এইটা ডান। আচ্ছা, এখন কথা হলো রুফ আমরা প্রপার্টির সাইজ থেকে কতটুকু বড় রুফ নিব। মনে করেন একটা প্রপার্টির লিভিং এরিয়া হলো 1000 স্কোয়ার ফিট, তাহলে এটা রুফ সাইজটা কি হবে? সবসময় মনে রাখবেন লিভিং এরিয়া থেকে রুফের সাইজ বড় হবে। কেন? একটা হলো রুফ স্টিফ থাকে। আচ্ছা, রুফ কিন্তু কয়েক রকম থাকে। ফ্ল্যাট রুফ হইতে পারে, স্টিফ হইতে পারে, ভেরি স্টিফ হইতে পারে, মডারেট হইতে পারে। আচ্ছা, এখন একটু উদাহরণ দেই আপনাকে। ফ্ল্যাট রুফ বা হটমফ রুফ যেটা বাংলাদেশের আপনার এটা তো জানেনই, বাংলাদেশে এই টাইপের ফ্ল্যাট রুফ থাকে। আচ্ছা, তারপরে স্টিফ রুফ মানে খাড়া, ঠিক আছে, খাড়া রুফ, যেগুলো অনেক খাড়া থাকে এগুলো স্টিফ আচ্ছা রুফ। আর মডারেট রুফ হলো যেগুলো একটু কম খাড়া থাকে, একটু কম যে খাড়া আমরা থাকে। যেগুলো আচ্ছা, ঘর শেপ যেগুলো আর কি হ্যাঁ, আর না, বাংলাদেশে তো আপনার মডারেট রুফও হয়, স্টিফও হয়। ঠিক আচ্ছা, চোখে পড়ে না এখন ভাই মডার্ন বাংলাদেশ যেগুলা মডারেট ইয়া অনেক সময় দেখা গেছে ছাদেরতে অনেকে পড়ে যায় না, বেশি জি স্টিফ জি হলে জি তখন মনে করেন আপনার ইয়া ওঠে করতে না। হয়, এই যে বেঁধে তারপরে আপনার কাজ করতে হয়। জি 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 আচ্ছা, মডারেট, স্টিফ রুফ, ফ্ল্যাট রুফ হয়ে গেল, টাইল রুফ হয়ে গেল, আসল সিঙ্গেল হয়ে গেল, মেটাল রুফ তো বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখন কথা হলো প্রপার্টি সাইজ থেকে কতটুকু ইয়া করব। প্রপার্টি থেকে সাইজ থেকে আপনার যদি ফ্ল্যাট রুফ হয় সবসময় তাহলে যতটুকু স্কোয়ার ফিট জি অতটুকুই। আর যদি আচ্ছা স্টিফ রুফ হয় তাহলে 1.2 অথবা 1.3 দিয়ে আমরা গুণ দিব। মনে করেন 1000 স্কোয়ার ফিট হলে 1.2 দিলে 1200 স্কোয়ার ফিট রুফ। এখন রুফটা আমরা এক্সট্রা কেন নেই? যেমন বাংলাদেশে আপনার সানসেট ইউজ করি, বা এক্সট্রা কেন নেই? কেন নেই? রুফের সাইডিং বা ওয়ালে যেন ডাইরেক্ট বৃষ্টির পানি এসে না পড়ে, ঠিক আছে, বা বরফ না পড়ে। এই জন্য ছাদ কিন্তু আমরা রুমের সাইজ থেকে একটু বড় রাখি। বাংলাদেশে এক্সট্রা কিছু করি, যেমন সানসেট দেই আমরা, যেন জি জানালার পাশ দিয়ে যেন পানি, বৃষ্টির পানি বৃষ্টি ভিতরে পড়লে না ঢুকতে পারে। জি তো এই জন্য সাধারণত 1.2 বা 1.3 দিয়ে আমরা গুণ দিই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি পর বোথ প্রুফ আর ইয়ের জন্য বুঝি না। এই যে মডারেট প্রুফের জন্য মানে বোথ মডারেট রুফ আর স্টিপ রুফ দুটার জন্য হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে একটু বাড়তি নিতে হবে 1.2 দিয়ে হ্যাঁ, মাল্টিপ্লাই 1.2 করে হলো মডারেট, মোটামুটি মডারেট প্রুফের জন্য। আর স্টিফ হলে 1.3 বা 1.25। আচ্ছা আর ফ্ল্যাট রুফ হলে যা আছে তাই। আচ্ছা, কোয়ালিটি ইয়ে কন্ট্রোল, যে কোনো কাজের ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল একটা প্রসেসরের বা ভেন্ডর ম্যানেজার বা ক্লায়েন্ট ম্যানেজারের দেখা গেছে আপনার সব সময় ইয়া করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিউসি করতে হয় বুঝি না। মানে কিউসি করতে হয় যে আপনি যেটা বলতেছিলেন কোয়ালিটি কন্ট্রোল আহ, আপনার মনে করেন মানে রিজনটা কি?
মানে আপনি যে কাজটা করতেছেন, একটা প্রসেসর যে কাজটা করতেছে, একটা ভেন্ডর ম্যানেজার যে কাজটা করতেছে, ক্লায়েন্ট ম্যানেজার, মনে করেন ক্লায়েন্ট একটা কাজের অফার দিল, আপনাকে আগে জানতে হবে যে এই প্রাইসটা দিয়ে আপনি কন্ট্রাক্টর পাবেন কিনা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো আপনার কন্ট্রাক্টরকে এই প্রাইসে আপনি রাজি করাইতে পারবেন কিনা, ভেন্ডরের এটা ইম্পর্টেন্ট। থার্ড হলো আপনি যে বিটটা দিচ্ছেন এটা কি মার্কেটের স্টেবল কিনা, মানে মনে করেন আপনি 10 টাকার জিনিস 20 টাকা চাইতে পারেন, কিন্তু 100 টাকা তো চাইতে পারেন না। না না, জি ভাই। সো এই প্রাইসগুলো ইম্পর্টেন্ট। এখন আবার ক্লায়েন্টকে ইনভয়েস প্রপারলি করা, বিট প্রপারলি যদি না দেন চার্জ ব্যাক দিবে ক্লায়েন্ট। আপনাকে প্রপার্টি ভিজিটে পাঠালো, আপনি রিপোর্ট ড্যামেজ রিপোর্ট করেন নাই, বিট জি দেন নাই, জি ক্লায়েন্ট চার্জ ব্যাক করবে, কারণ তোমাকে প্রপার্টি পাঠাইছি সব কিছু উল্লেখ করার জন্য, প্রপার্টি ড্যামেজ বলো নাই। এখন আমরা যদি বলি যে প্রপার্টি ওকে, এভরিথিং ইজ ফাইন, ক্লায়েন্ট প্রপার্টি সেল বা কেউকে কোনো এজেন্টকে পাঠাইলো, গিয়ে দেখলো প্রপার্টিতে অনেক ড্যামেজ, তাহলে তো আমাদেরকে চার্জ ব্যাক করবে। জি। এই জন্য কাজ সব ঠিক আছে। প্রতিটা সেক্টরে প্রতিটা স্টেপে কোয়ালিটি কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট। জি। ইনভয়েস হোক, বিড হোক, ফটোস হোক, এস্টিমেট হোক, যেটাই আচ্ছা হোক না ভাইয়া, কেন। একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে যে বিটটা তো হচ্ছে আমি যখন ক্লায়েন্ট যখন ইনফরমেশন দিল তখন আমি হচ্ছে বিট করলাম। তো এই বিড আর ইনভয়েস এর মধ্যে তফাৎটা কি? কারণ বিটটা তো আমি ওই প্রাইস টাইস সবকিছুই দিচ্ছি, তাই না? তো ইনভয়েস ইনভয়েসটা হলো আবার যে কাজটা কমপ্লিশন, মানে একটা কোনো একটা কাজ যখন করবেন, আপনি এটার কমপ্লিশনের ইনভয়েস সাবমিট দিবেন না। মনে করেন আপনাকে বললো গ্রাস কাট করে মানে আসো, গ্রাস প্রাইজিং কাটের কি 50 সেমই টাকা। থাকে না দুটো জায়গাতেই? মানে ইনভয়েসটা আমি পাঠালাম, মানে দুইটা তো একই থাকে, যে আমি 50 টাকার একটা কাজের হিসাব দিলাম, আমি ইনভয়েস তো 50 টাকারই ওটাই পাঠাচ্ছি ইনভয়েস, তাই না কি? না না, আচ্ছা আচ্ছা। বিড হলো বিড রিকোয়েস্ট টাইপ, মানে ক্লায়েন্ট বলছে এই জিনিসের বিড দাও, আপনি এই আচ্ছা জিনিসের এস্টিমেট করে ক্লায়েন্টকে পাঠালেন। আর ইনভয়েস আচ্ছা। হলো কোনো কিছু কাজ করতে বলছে, এটার কাজের অ্যাপ্রুভাল দেওয়া কিংবা এই কাজের একটা হুম, অ্যালাউবল প্রাইসিং আছে, এই প্রাইসিংটাই আপনাকে ইনভয়েস করে ক্লায়েন্টকে পাঠাতে হবে। আচ্ছা। ওকে। আচ্ছা, এটা হাতে কলমে যখন দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, মানে আইডিয়াটা বুঝতে পারছি। হ্যাঁ, যখন পিপিডব্লিউ দেখাবো তখন আপনি দেখতে পারবেন এই জিনিসটা। জি পিপিডব্লিউ এটা তো আজকে হলো ইন্ট্রোডাকশন ক্লাস আর কি। জি জি পিপিডব্লিউ সেকেন্ড ক্লাসটা হলো, মানে ফার্স্ট ক্লাসটা হলো পিপিডব্লিউ ক্লাস। তো জি। পিপিডব্লিউ ক্লাসের মধ্যে তখন আপনার ওই যে কিভাবে আমরা বিট করি, যদিও কিভাবে বিট করি এটা একদম লাস্টে থিওরিক্যাল ক্লাসের পরে দেখাবো, কিন্তু আচ্ছা, অ্যাটলিস্ট বিটগুলো দেখতে পারবেন যে কোথায় বিট করা আইডিয়া। হয়, কোথায় জি ইনভয়েস করা হয়, এগুলো আপনি দেখতে পারবেন তখন। জি আচ্ছা, এই স্লাইড কি আপনারা দিয়ে রাখছি না? জি জি, আচ্ছা এটা ওই যে ওই দিন দিয়ে আচ্ছা, দিছিলেন। লাস্টে হলো অডিটিং। অডিটিং তো জানেন যে আপনার প্রপারলি সবকিছু করছেন কিনা। কোয়ালিটি কন্ট্রোল তো আপনি আপনার এন্ড থেকে করলেন, ক্লায়েন্টের এন্ড থেকে করবে, কাউকে প্রপার্টি ভিজিটে পাঠাবে, আপনি কাজটা প্রপারলি করছেন কিনা অরিজিনালি। সাধারণত ক্লায়েন্ট আপনার বড় লেভেলের কাজ হলে বা মাল্টিপল কন্ট্রাক্টরকে কাজটা অ্যাসাইন করলে ইজিলি ধরা পড়ে আপনি কাজটা প্রপারলি করছেন কিনা। আর বড় টাইপের কাজ হলে ক্লায়েন্ট এজেন্ট, ব্যাংক থেকে এজেন্ট পাঠায়, প্রপার্টি আচ্ছা ম্যানেজার বা এজেন্ট পাঠাইয়া দেখে কাজটা কিউসি করে। আচ্ছা। আর মানে অডিটিং আমরা এ তখন ধরা পড়ে। আচ্ছা আচ্ছা। এখানে একটা জায়গায় দেখছিলাম ভাই, হচ্ছে পেনাল্টি ইয়ে করে কোন ইস্যু হলে, এটার আসলে যে একটা ফিক্সড পেনাল্টি থাকে ফিক্সড পেনাল্টি এটা। মনে করেন 10,000 টাকার একটা কাজ, জি আপনি কাজটা করছেন, আপনি বলছেন জি আপনি কাজটা করছেন, সাবমিট দিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে দিছে। এখন জি। যদি কাজটা চার্জ ব্যাক করে, ক্লায়েন্ট $10,000-এরও করতে পারে, অথবা বলতে পারে যে এটা ফিক্স করতে যা টাকা লাগে সব টাকা তোমার তোমার নিজের খরচে দিতে হবে। এভাবে দুই আচ্ছা ভাবে করতে পারেন। আচ্ছা। এটা এরকম হয় না যে আমি কাজটা করছি, মানে আমার বিট করছি, কাজটা আমার করার কথা ছিল, আমি করছি, মানে ওই কাজটাই যদি ইস্যু পাই তাইলে এটা হয়। বাট এমন তো হয় না যে আমার এই কাজটা করার কথা ছিল, এটা আমি বিডি করিনি, ওইটা তো আর আমার সাথে এই পেনাল্টি হ্যাঁ, হওয়ার চান্স। তখন পেনাল্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে আচ্ছা করেন প্রপার্টির কিছু, কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি আপনি মিস করে যান, এজন্যই তো কন্ট্রাক্টরকে প্রপারলি ট্রেন করতে হবে। কন্ট্রাক্টর থেকে আচ্ছা সব ছবি আদায় করে নিতে হবে। আপনি মনে করেন আচ্ছা ফার্স্ট টাইম প্রপার্টিতে গেছেন, গিয়ে দেখছেন প্রপার্টির ছাদের সমস্যা আছে। কিন্তু আপনি রিপোর্ট করেন নাই বা বিট দেন নাই বা ছবিও প্রোভাইড করেন নাই বা ক্লায়েন্টকে জানানো নাই। সেকেন্ড ভিজিটে গিয়ে এখন ইয়া হইছে। এখন এখানে কয়েকটা জিনিস ব্যাপার আছে। যেমন হইতে জি পারে ফার্স্ট ভিজিটে আপনি গেলেন, সেকেন্ড জি সেকেন্ড মাসে আপনার একটা স্টর্ম হইছে, ছাদের সমস্যা হইছে। তখন
ছাদের সমস্যা ছিল না, এখন ছাদের সমস্যা হয়েছে। আপনি একটা ভ্যালিড নতুন। রিজন দিতে পারলেন যে এটা ঝামেলার জন্য হ্যাঁ, এটা এরকম হয়েছে, ভ্যালিড রিজন। আচ্ছা। আবার মনে করেন প্রপার্টিতে অনেক ডেবরি, আপনি ঠিকভাবে ঢুকতেই পারেন নাই, বা প্রপার্টি কোনো জি, ট্রিপ হ্যাজার্ড আছে আপনি ঢুকতেই পারেন নাই। আপনি বলছেন জি, যে we cannot gain access, uh, after getting gain access we can provide estimate, একটা ডিসক্লেমার দিয়ে দিলেন, আপনি ক্লায়েন্ট থেকে আচ্ছা, বেঁচে যাবেন। আবার প্রপার্টিতে আ মোল্ড আছে, মোল্ড থাকলে তো সাধারণত মাস্ক পরে যাইতে হবে, ব্ল্যাক মোল্ড আছে বা হুম, ওয়াটার প্রপার্টিতে ওয়াটার ফ্লাডেড হয়ে আছে, আপনার প্রপার্টির জি, ভিতরে গিয়ে তো প্রপার্টির চতুর্পাশ দেখতে পারবেন না। এটা ক্লায়েন্টকে জি, আপনি জানাই দিলেন যে ওয়ান্স উই ড্রেন দ্য ওয়াটার উই ক্যান অ্যাসেস দ্য ফার্দার ড্যামেজ, আপনার জি। ক্লায়েন্ট হ্যাপি। আচ্ছা। মানে আমাদের স্টেপ গুলা নিজের জন্য বাঁচানোর রাস্তা রাইখা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা। জি। উম, এটাই তো বোধহয় লাস্ট স্লাইড ছিল হ্যাঁ, এটাই অডিটে। লাস্ট। এরপরে হলো আচ্ছা। থ্যাংক ইউ। পড়েন জি, নাই জি। আপনি? হ্যাঁ, পড়ছি ভাই, পড়ছি। তাহলে আচ্ছা ভাই, আপনি ওই যে স্লাইড দেওয়ার সময় হয়েছিল কি, আপনি ওই দিন বেসমেন্টের একটা ক্লাস করাইছিলেন, যেটা ওই যে প্রথম দিন আমি যে বেসমেন্টের স্লাইডের জায়গায় হচ্ছে বোধহয় স্টার কেসের স্লাইড দিয়ে দিছিলেন, বুঝছেন? বেজমেন্টের কোনটা? প্রথম দিন যে বেসমেন্টের একটা ক্লাস করছিলাম, ওই যে কত ওই নাম্বার স্লাইড এটা বলেন? 4 নম্বর স্লাইড ভাই, 4 নম্বরের জায়গায় হচ্ছে ৪ নাম্বারের জায়গায় কয় নাম্বার দিছি? আপনি আরেকটা স্লাইড, অন্য আচ্ছা একটা দাঁড়ান স্লাইড, আমি যেমন আজকে একটা স্লাইড আসছিল। জি ভাই। আপনাকে দিছি কোনটা? ৩ নাম্বার। একটু দেখি। আচ্ছা, স্টেয়ার, এই স্টেয়ারের এটা পড়েন পড়েন নাই আপনি, আপনাকে করানো হয় নাই, তাই না? জি, জি। আচ্ছা, তাহলে এটা ৪ নাম্বার স্লাইড হবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দিয়ে দিছি। আচ্ছা ভাই। ঠিক আছে, তাহলে কালকে আপনার ওই যে, কালকে বলতে বাংলাদেশ টাইম পরশুদিন, আর ইউএসএ টাইম জি। কালকে আপনার ফজর 4:45 থেকে বসেন তাহলে। কালকে হচ্ছে কয়টা বাজে বললেন ভাই? 4:45। 5:45 ফজরে। বলতে সকালে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, শিওর ভাই। কালকে 5:45, পরশু 5:45, 2 দিন ক্লাস হবে, মানে ফজরের পরে হ্যাঁ, 2 দিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে ভাই। একটা অফ টপিক একটা কোশ্চেন ছিল, করা যাবে? বলেন। অফ টপিক বলতে রিলেভেন্ট। সেটা হচ্ছে ওই আমার বস হচ্ছে, যে আমি যার জন্য আমি এখন কাজ করি, বুঝছেন? তো তার সাথে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম তো আগে। তো সে হচ্ছে এই যে এটা, সে কিভাবে সাইন আপ করতে পারে, সে ইউএসএ তে থাকে। সে এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট যে কোম্পানি গুলো আছে, এখানে সাইন আপ করতে গিয়ে দেখছি হচ্ছে যে তার হচ্ছে ইয়ে লাগবে, এটা কি বলে, কন্ট্রাক্টর লাইসেন্স লাগবে, ইন্স্যুরেন্স লাগবে। এগুলার কি কোনো ইয়ে আছে বাংলাদেশ থেকে যারা করে? এটা কিভাবে ম্যানেজ করে? কারণ আপনি এটা যদি ইউএস, করতে। উনি যদি ইউএসএ সিটিজেন হয় তাহলে জি, জি। আহ, আপনার, ওনার তো জানার কথা যে পেপারগুলো লাগবে। আপনি একটা হ্যাঁ, কাজ সেটা করতে জানি। পারেন, এখানে আমার সাথে কথা জি, বলা জি। দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, তাহলে তাকে মানে কি, কিরকম প্রসেসিং ফি রাখতে পারে, এটা কিছু একটা আইডিয়া দিতে পারবো তাকে? এটা এখন আপনি তো, আপনাকে যদি কোশ্চেন করে আপনি তো আনসার দিতে পারবেন না। এই জন্যই বললাম যে ওনার সাথে আপনি আমার একদিন জি, কথা বলাই দিন, যে বললেন যে এক জি। ভাইয়া আছে যার থেকে আমি ট্রেনিং আচ্ছা, করতেছি। জি। তো উনি আপনাকে সবকিছু ডিটেলস বুঝায় বলতে পারবে। আচ্ছা, আচ্ছা ভাই। তাহলে আমি এটা একটা তার ইয়ে করে দিব না, সমস্যা নেই। এটা হচ্ছে কি, উনি যদি কাজ ওই সাইন আপ করতে পারে, তাহলে আমি কাজ খোঁজা লাগবে না আর কি, তার কাছ থেকে কাজ করে কাজ চালাতে পারবো, বুঝছেন? না, এটা আমি তার বুঝতে পারছি। অ্যাকচুয়ালি অনবোর্ড করার চেষ্টা করতেছি হচ্ছে এই জন্য। সে আর আমরা বেশ লম্বা সময় কাজ করি, তো তার জন্য মানুষ ভালো, মাশাআল্লাহ।
তো কোন এই কাজ স্টেটে থাকে? তার আমরা, সে হচ্ছে মিজোরিতে থাকে। মিজোরি। আচ্ছা। ইন্ডিয়ানা, ইন্ডিয়ানা, তার জিপ কোডটা ইন্ডিয়ানা। ঠিক আছে, তার অ্যাড্রেস হচ্ছে চেস্টারফিল্ডের একটা অ্যাড্রেস দিচ্ছিল আমাকে। আর আমি কার্ডের চেস্টারফিল্ড অ্যাড্রেস তো গুলা, চেস্টারফিল্ড কয়েকটা স্টেটে আছে কাউন্টি। আমি অ্যাকচুয়ালি তার চেস্টারফিল্ডে যেরকম অ্যাড্রেসটা হচ্ছে নিউ ইয়র্কে আমি আছে, দিছিল। চেস্টারফিল্ড পেনসিলভেনিয়াতে আছে, মিজোরিতে চেস্টারফিল্ড আছে কিনা দেখি দাঁড়ান। মিজোরি হলো এমও। জিপ কোডটা হচ্ছে ইন্ডিয়ানাপোলিস। ইন্ডিয়ানাপোলিস নোবেলসভিল হচ্ছে সিটি। জিপ কোড ইন্ডিয়ানাপোলিস হচ্ছে হলে ইন্ডিয়ানাতে। সেটা তার এখানে, সে যখন আমাকে তার অ্যাড্রেস বলছিল তখন বলছিল মিজোরি। পরে সে হচ্ছে বাড়ি কিনে বোধহয় ইন্ডিয়ানাতে চলে গেছে। কারণ আমি তো হইতে তার পারে। কার্ড ইনফরমেশন আমার কাছে আছে। তার কার্ডের অ্যাড্রেস হচ্ছে ইন্ডিয়ানাপোলিস। বুঝতে পারছেন? আমরা ওই যে সিএলএ পে করি তো পেড এর জন্য, তো এখানে তার কার্ডের অ্যাড্রেস হচ্ছে ইন্ডিয়ানা। বুঝতে পারছি। হইতে পারে। ইউএস এর মানুষ তো আর সবসময় একই স্টেটে থাকে না। হ্যাঁ, আর তাহলে এটা ভাই মানে করা যায়, মানে তার পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগবে না। সে অ্যাকচুয়ালি যেটা জানতে চাইছিল যে এখানে তো লাইসেন্স করতে গেলে প্রসেস আছে, এটা ইজি ওয়ে আছে নাকি লাইসেন্স তাকে? বলতে লাইসেন্স নিতে প্যারা আছে, পরীক্ষা টরীক্ষা দিতে হয়। আচ্ছা, তাহলে কি তারও পরীক্ষা দেওয়া লাগবে? হ্যাঁ, উনি যদি লাইসেন্স নিতে চায় পরীক্ষা দিতে হবে। তাহলে কন্ট্রাক্টর লাইসেন্স ছাড়া ইসে সাইন আপ করার ওয়ে নেই? যেমন যে যে প্রপার্টি কন্ট্রাক্টর লাইসেন্স ম্যানেজমেন্ট। লাগে না তো। আচ্ছা, লাগে না? না। তাহলে সাইন আপ করা যায়? আচ্ছা, তাহলে হ্যাঁ, ওখানে যে হ্যাঁ। আমরা, সে অ্যাকচুয়ালি এই যে নর্থ সাইড আছে না ভাই, ওখানে সাইন আপ করতে চাইছিল। তো সে আমার দিয়ে দেখালো যে দেখো এখানে তো সাইন আপ করতে কন্ট্রাক্টর লাইসেন্স চাই, ইন্স্যুরেন্স চাই, এখানে কেমনে সাইন আপ করবো? আমি বললাম যে আমি তো ইন্স্যুরেন্স, জানি আমার বিজনেস বিজনেস চালু করতে গেলে তো ইন্স্যুরেন্স লাগবে। ওর এলএলসি আছে। এখন ও হচ্ছে এই জায়গাগুলোতে এই এনরোল করতে, আমাদের ব্যাপারে আমি আপনাকে ভেঙে বলি। আমরা হচ্ছে বেশ লম্বা সময় সেলে কাজ করি, বুঝছেন? আমাদের পুরো ইয়েটাই হচ্ছে সার্ভিস বেস। আমরা হচ্ছে সার্ভিস ক্যাটাগরিতে অ্যাড করি, এবং আমাদের টোটাল ইউএস বেসড হচ্ছে তার মানে সার্ভিসের বেশ ভালো চেইন আছে। কিছু কোম্পানির সাথে তার ভালো হুকআপ আছে। তো আমি যখন এই আইডিয়াটা সম্পর্কে জানতে পারি, আমি তার সাথে শেয়ার করি যে আমরা তো এতদিন ধরে সার্ভিসের অ্যাড চালাচ্ছি, লিডের কাজ করি, তো আমরা এই কাজগুলোতে কেন কন্ট্রাক্টর ইউজ করতে পারি? তখন সে এটা নিয়ে আরো ডিপ ডাইভ করে, ঘাটাঘাটি করে। আমিও খুঁজতে থাকি যে কিভাবে শেখা যায়। তো এই সে হচ্ছে আপনার সাথে আমার ইয়ে হয়, যোগাযোগ হয় আর কি। আমি গুগল আপনাকে পাইছি, যে আমি যখন হতাশ হয়ে গেছি কাউকে না পেয়ে, তখন গুগলে যে আমি আপনাকে পেয়েছি। বুঝতে তো পারছি। এইটা থেকে হচ্ছে সমস্যা নেই, আমরা আপনি হচ্ছে ওনাকে একদিন রাতে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলায় দিন, তাহলে ওনার ডাউটগুলো আচ্ছা, আমি ক্লিয়ার করে দিব না। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তার সাথে একবার কন্ট্যাক্ট করবেন, তাকে বলবো আপনার কথা। যদি সে করে তাহলে আপনার সাথে তার সাথে দিয়ে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে ভাই? ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ সো ওকে। মাচ। তাহলে কালকে ইনশাআল্লাহ আমরা ভোরে ক্লাস করি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে।